তাকে বলা হয় ভারতের উদার অর্থনীতির জনক। ছিলেন অর্থনীতিবিদ, আচমকাই দায়িত্ব পান প্রধানমন্ত্রীর, তাও আবার 2 মেয়াদের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন। এই ব্যক্তি আর কেউ নন, ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমভাবে সর্বজন শ্রদ্ধেয় মনমোহন সিং। ধীর, স্থির, অবিচল ব্যক্তিত্বের কারণে সমালোচনা আর বিতর্ক যাকে ছুঁতে পারেনি, কাবু করতে পারেনি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। অথচ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে দলের ভেতরে বাইরে আলোচনাই ছিলেন না। সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার সম্ভাব্যতা নিয়ে অঙ্ক কষার মধ্যেই হুট করে দলের হাইকমান্ড মনমোহনের নাম ঘোষণা করলে চমকে যান অনেকে। সে সময় পার্লামেন্ট সদস্যও ছিলেন না মনমোহন। এই জন্য তাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। অর্থনীতিবিদ মনমোহন 1982 সালের 16 সেপ্টেম্বর থেকে 1985 সালের 14 জানুয়ারি পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর। সামলেছেন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের এপ্রিলে। মনমোহন সিংয়ের জন্ম 1932 সালের 26 সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায়। শৈশবেই মাকে হারানো মনমোহন বেড়ে ওঠেন ঠাকুরমার কাছে। 1947 সালে দেশভাগের সময় 14 বছর বয়সে মনমোহন পরিবারের সঙ্গে বর্তমান ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে যান। গ্রামে বিদ্যুতের সুবিধা না থাকায় লেখাপড়া চালিয়েছেন কেরোসিনের বাতিতে। অমৃতসরে হিন্দু কলেজে পড়াশোনার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে 1952 সালে স্নাতক ও 1954 সালে স্নাতকোত্তর শেষ করেন। ক্যামব্রিজ আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নেন উচ্চতর ডিগ্রি। 1958 সালে মনমোহন ইতিহাসের অধ্যাপক ও লেখক গুরশন কৌরকে বিয়ে করেন। তাদের 3 কন্যা সন্তানের মধ্যে উপেন্দর সিং অশোকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিন, দমন সিং একজন ঔপন্যাসিক, অমৃত সিং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের স্টাফ অ্যাটর্নি। শেষবার তাকে জনসম্মুখে দেখা গেছে এবছরের জানুয়ারিতে মেয়ের বই প্রকাশ অনুষ্ঠানে। 2021 সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহন সিংকে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এরপর থেকে শরীর কম বেশি অসুস্থ ছিল তার। মনে প্রাণে বিশ্বাস ছিল ইতিহাস তাকে মনে রাখবে। তাই নিজ কর্মগুণের ছাপ রেখে গেছেন সহকর্মী, সহচর, বন্ধু, স্বজন আর দেশবাসীর মধ্যে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আফগান তালেবানরা কি এবার তাদের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াবে? কেন 2 মিত্র দেশের সম্পর্কে হঠাৎ ফাটল দেখা দিল? গেল কয়েকদিন ধরে প্রতিবেশী 2 দেশ পাকিস্তান ও আফগান তালেবানদের মধ্যে পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা আর সংঘর্ষের পর এমন প্রশ্ন উঠেছে, 2 দেশের মধ্যে নতুন করে সম্পর্কের অবনতি। গেল মঙ্গলবার আফগান সীমান্তের কাছে পাকিস্তান বিমান হামলা চালিয়ে 51 আফগানকে হত্যার পর এই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া আফগান তালেবানরা শনিবার হামলা চালায় পাকিস্তানের বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে। এক পর্যায়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে 19 পাকিস্তানি সেনা ও 3 আফগান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও বাকতিয়া প্রদেশের পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ অব্যাহত রয়েছে। খোস্ত প্রদেশের বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দিয়েছে তালেবানরা। এছাড়া পাকতিয়া প্রদেশের ডান্ডি পাতান জেলায় 2টি পাকিস্তানি পোস্ট দখল করে নিয়েছে তারা। মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমার শহরের 4টি জায়গায় পাক বাহিনী বিমান হামলা চালানোর পরই ফুঁসে উঠেছে ক্ষুব্ধ আফগানরা। তাদের দাবি, পাকিস্তান সরকার জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির বিরুদ্ধে হামলা চালানোর নামে নিরীহ আফগানদের হত্যা করছে। গতরাতে আমি বাড়ি ছিলাম না। পাকিস্তানের হামলায় আমার পরিবারের 15 সদস্যকে হারিয়েছি। আমার বাবা, 1 ভাই, 3 ভাগ্নে, 2 ভাইজি, আমার ভাইয়ের স্ত্রী, আমার মা এবং 2 বোন সবাই মারা গেছে।
এখানে কোনো সন্ত্রাসী বা তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সদস্য নেই। নিহতরা সবাই নারী ও শিশু। এটা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। এটি একটি জঘন্য কাজ। এলাকাটি পর্যবেক্ষণ করে যে কেউ স্পষ্টভাবে দেখতে পাবে যে এখানে শুধু বেসামরিক মানুষ, যারা হয় আফগান বা বিধ্বস্ত উদ্বাস্ত, তারা অনাহারে বসবাস করছে। কোনো টিটিপির সদস্য নেই। তাহলে কেন এই হামলা? এর কোনো জবাব দিতে পারেনি পাকিস্তান সরকার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাক সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক বাহিনী। এমন অবস্থায় প্রশ্ন আসে, কারা এই টিটিপি? কেন তাদেরকে ঘিরে দুই বন্ধু দেশের মধ্যে সংঘাত, সংঘর্ষ, এমনকি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে? মূলত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি, যা পাকিস্তানি তালেবান নামে পরিচিত এই জঙ্গি গোষ্ঠীটি আফগান পাকিস্তান উভয় সীমান্তে সক্রিয় রয়েছে। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সাথে টিটিপির পার্থক্য থাকলেও দুই গোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে এই টিটিপি। তবে নতুন করে টিটিপি সক্রিয় হয়ে উঠেছে মূলত আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে। আফগানিস্তানের মতোই পাকিস্তানেও তারা ক্ষমতায় এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে একচ্ছত্র নিয়ন্ত্রণ টিটিপির হাতে। বেলুচিস্তান প্রদেশের উত্তরাংশ তাদের প্রভাব রয়েছে। আর এই অঞ্চলগুলো নিয়ে আলাদা সরকার ব্যবস্থা চায় পাকিস্তান তালেবান। আর আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে তাদের সেই ইচ্ছে আরো বেড়েছে আফগানিস্তানের ভেতরে হামলাও। আর তাই পাকিস্তান সরকারও তাদের দমনে আফগানিস্তানের ভেতরে যেখানে যেখানে টিটিপি থাকার কথা রয়েছে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, টিটিপি যাতে পাকিস্তানে হামলা চালাতে না পারে সেটা নিশ্চিত করতে এবং টিটিপিকে নিয়ন্ত্রণে রাখতে তালেবানদের উপর চাপ সৃষ্টি করতে চায় পাকিস্তান সরকার। তবে হামলার বদলে পাকিস্তানকে কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত। এবার খোদ ভারতীয় গণমাধ্যম এমন দাবি করেছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে, নিজেদের স্বার্থে ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে বিসর্জন দিতে চায় না দিল্লি। গেল 23 ডিসেম্বর হাসিনাকে ফেরত চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয় বাংলাদেশের দিল্লি দূতাবাস। তবে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয়নি ভারত। কি এমন স্বার্থে ভারত হাসিনাকে ফেরত দিতে চায় না? একে তো ভারতের সবচেয়ে কাছের বন্ধু শেখ হাসিনা। গেল 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় দিল্লির যে কোনো প্রয়োজনে নিকট আত্মীয়ের মতো পাশে ছিলেন তিনি। ভারত নানা ইস্যুতে সমঝোতায় না এলেও হাসিনা কখনো বন্ধুর থেকে মুখ ফিরিয়ে নেননি। গেল 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে যায়। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে ভারত বিষয়টিকে সাদরে গ্রহণ করতে পারেনি। গেল কয়েক মাসে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তার বড় প্রমাণ। তাই শেখ হাসিনাকে রক্ষায় ভারতের আগ্রহটা আরও বেড়ে যায়। নিজেদের স্বার্থে হাসিনাকে বিসর্জন দিতে আপত্তি ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ভূরাজনৈতিক কারণে ভারত হাসিনাকে ফেরত দিতে চায় না। ভারত তার বন্ধুদের প্রতি বিশ্বাসের জায়গা নষ্ট করতে চায় না। আওয়ামী লীগ প্রধানকে ঢাকায় ফেরত দিলে বিষয়টি দিল্লির প্রতিবেশী মিত্ররা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। ফলে প্রতিবেশী মিত্রদের সাথে ভারতের একটি দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই দিল্লি খুব সহজে প্রত্যর্পণের দিকে ঝুঁকছে না। বিশ্লেষকরা মনে করছেন, ভারত হাসিনাকে ফেরত পাঠাতে বিলম্ব করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত পেতে কতটা চাপাচাপি বা আগ্রহ দেখায় সেটি পর্যবেক্ষণ করবে ভারত। যদিও শেষ পর্যন্ত দিল্লি ভূরাজনৈতিক ও নিজস্ব স্বার্থের হিসেব কষে হাসিনাকে ফেরত পাঠাতেও পারে, নাও পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। একবার দেখি বাংলাদেশের জম। বলেন বেশি, বলতে দেন কম, করেন অতিরিক্ত লাফালাফি আর উদ্ভট আচরণ। কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশ নিয়ে প্রতিদিনই বলে যাচ্ছেন একের পর এক মিথ্যা ভুয়া খবর। আর এই মিথ্যা খবরের তথ্য প্রতিষ্ঠিত করতে অতিথিকে বলতে না দিয়ে বারবার বাধা দিয়ে তিনি বলে যান। ময়ূখ রঞ্জন, ভারতের রিপাবলিক বাংলার এই উপস্থাপককে বাংলাদেশিদের কাছে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। মিথ্যা তথ্যকে নানা উদ্ভট অঙ্গভঙ্গি আর আগ্রাসী আচরণ দিয়ে দর্শকদের কাছে সত্যি হিসেবে প্রতিষ্ঠা করার এই কৌশল ময়ূখ রঞ্জন যার কাছ থেকে শিখেছেন, রপ্ত করেছেন, মানে যিনি তার গুরু, তিনি অর্ণব গোস্বামী। মূলত এই অর্ণব গোস্বামীর কাছ থেকেই এমন ভয়ঙ্কর আচরণ, লাফালাফি আর বিতর্ক তৈরি করা, সাম্প্রদায়িক নানা ইস্যু উস্কে দেয়া, প্রোপাগান্ডা ছড়ানো শিখেছেন ময়ূখ রঞ্জন। প্রশ্ন আসে, কে এই অর্ণব গোস্বামী? তিনি খোদ নিজ দেশ ভারতেই
চরম বিতর্কিত সমালোচিত সাংবাদিক ও টেলিভিশন সংবাদ উপস্থাপক। তার আরও বড় পরিচয়, তিনি বাংলাদেশ নিয়ে প্রতিদিন নানা মিথ্যা খবর ছড়ানো রিপাবলিক বাংলার এডিটর ইন চিফ, আর তার অধীনেই নিউজ এডিটর ও উপস্থাপক হিসেবে কাজ করেন ময়ূক রঞ্জন। ভারতের সাংবাদিকতা জগতে উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি শুরু এই নিউজ মেকার খ্যাত অর্ণব গোস্বামীর হাত ধরেই। তিনি মিথ্যা তথ্য দিয়ে দ্বন্দ্ব বিবাদ তৈরি আর দর্শকদের মাঝে ভয়ভীতি তৈরির জনক, যে কারণে কয়েকবার গ্রেফতারও হয়েছেন এই অর্ণব গোস্বামী। আর তাকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই ব্যাপক সমালোচনা আর নিন্দায় সরব খোদ ভারতের সংবাদ মাধ্যমগুলো। তিনি ভারতের ক্ষমতাসীন মোদী সরকারের ঘনিষ্ঠ ও বিরোধী কংগ্রেস, বিশেষ করে সোনিয়া গান্ধীর চরম সমালোচক হিসেবে পরিচিত। সোনিয়া গান্ধীকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন তিনি। অর্ণব গোস্বামী এতটাই বিতর্কিত যে তিনি বেশ কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছেন। 4 বছর আগে 2020 সালে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা, যাতে বলা হয়েছে গেল 10 বছরে ভারতের দর্শকরা একটি নতুন প্রজাতির নিউজ অ্যাঙ্করের উত্থান দেখেছেন, যা উচ্ছৃঙ্খল, আগ্রাসী ও অপ্রয়োজনীয়ভাবে জাতীয়তাবাদের সমর্থক, যার প্রথমেই আসে অর্ণব গোস্বামীর নাম। প্রতিবেদনে অর্ণব গোস্বামীকে একজন বিতর্কিত সাংবাদিক, উচ্চস্বরে কথা বলা, অতিথিদের বারবার বাধা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। অনেক ভারতীয় দর্শক এই আচরণকে অভদ্র বলেও মন্তব্য করেছে। আর ভারতের ব্যাপক জনপ্রিয় ইউটিউবার ব্লগার ধ্রুব রাঠি তো আরো কয়েক ধাপ এগিয়ে এই অর্ণব গোস্বামীকে সাংবাদিক বলতেই নারাজ। দ্য প্রবলেম উইথ অর্ণব গোস্বামী এই নামের এক কন্টেন্টে তার বিতর্কিত নানা ইস্যু তুলে ধরেন ধ্রুব রাঠি। বিতর্কিত অর্ণব গোস্বামীকে ভারতের সবচেয়ে প্রোপাগান্ডা ছড়ানো, সবচেয়ে নয়েজ সৃষ্টি করা বা গোলমাল পাকানো ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন ধ্রুব রাঠি। একই সাথে তার চ্যানেল রিপাবলিক বাংলাকেও সবচেয়ে নয়েজ সৃষ্টি করা সংবাদ মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন তিনি। কেবল সমালোচনাই নয়, বিতর্কিত নানা কর্মকাণ্ডে তিনি গ্রেফতারও হয়েছেন। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার একটি মামলায় 2020 সালে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। এছাড়া নিজেদের চ্যানেলে টিআরপি বাড়িয়ে দেখানোর জন্য অর্ণব গোস্বামী ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল BARC-তে ঘুষ দেওয়ার অভিযোগে পুলিশের জেরার মুখেও পড়েছিলেন। বারবার মিথ্যা বলার জন্য তাকে হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবেলসের সঙ্গেও তুলনা করেছেন অনেক ভারতীয়। আসামের গুয়াহাটিতে জন্ম নেয়া অর্ণব গোস্বামী দ্য টেলিগ্রাফ, এনডিটিভি ও টাইমস নাওতে শীর্ষ পদে কাজ করেছেন। বিজেপি ও মোদী সরকারের চরম সমর্থক এই নিউজ মেকারের উস্কানি, উৎসাহ আর তদারকিতেই একের পর এক বাংলাদেশ বিরোধী বিদ্বেষ, মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে রিপাবলিক বাংলা ও ময়ূক রঞ্জন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এক স্বৈরশাসককে হটিয়ে আর এক স্বৈরশাসকের কবলে পড়তে যাচ্ছে সিরিয়া, নাকি সংস্কারের মধ্য দিয়ে সত্যিই নতুন আর এক দেশ পেতে যাচ্ছে সিরিয়াবাসী? আগামীতে নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিদ্রোহীদের নেতা আল শারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানির অবস্থান ঘিরে এসব প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে। সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর এই নেতা বলেন, 4 বছরের আগে সিরিয়ায় কোনো প্রকার নির্বাচন হবে না। তার এই বিস্ফোরক ঘোষণায় নানা মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ভেবে উদ্বিগ্ন যে এর মধ্য দিয়ে সিরিয়াবাসীকে নতুন করে স্বৈরশাসনের ফাঁদে ফেলতে যাচ্ছেন তিনি। তবে আল শারা বলছেন ভিন্ন কথা। তার মতে দেশকে পুনর্গঠন ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে এটুকু সময় প্রয়োজন। সংখ্যালঘু সংখ্যাগুরু নির্বিশেষে আগামীতে অন্তর্ভুক্তিমূলক নতুন এক সিরিয়া গঠনের আশাবাদ তুলে ধরছেন তিনি। আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ার জন্য নতুন এক সংবিধান লেখা হবে। এর জন্য অন্তত 2 থেকে 3 বছর সময় প্রয়োজন। নতুন একটি সংবিধান তৈরি বা সংবিধান সংস্কার করতে দীর্ঘ সময় প্রয়োজন। আমাদের বিশেষজ্ঞ দল লাগবে। সংবিধানের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনাও জরুরি। মনে রাখতে হবে, আমরা রাষ্ট্র পুনর্গঠন করছি। এতদিন যেভাবে রাষ্ট্র চলেছে, আগামীতে সেই ছকে চলবে না। ফলে নতুন করে সব তৈরিতে সময় প্রয়োজন।
সংবিধান সংস্কারের পর আদমশুমারি ও নতুন করে ভোটার তালিকা তৈরি করতেও বেশ কিছুটা সময় লাগবে বলে জানান সারা। আদমশুমারি ও ভোটার তালিকা তৈরি করা সহজ কাজ নয়, আর এটা ছাড়া নির্বাচনী প্রক্রিয়া একেবারেই স্বচ্ছ হবে না। এর জন্য প্রকৃত ভোটার সংখ্যা নির্ণয় করা জরুরি। একই সাথে নির্বাচন ও ভোট গ্রহণের জন্য যথাযথ অবকাঠামো নির্মাণ করতে হবে। এদিকে নতুন করে রাষ্ট্র গঠন ও পরিচালনার প্রশ্নে আগামীতে নিজের বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামকেও বিলুপ্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সারা। রাষ্ট্র কোনো গোষ্ঠী বা দলের মানসিকতা দিয়ে পরিচালিত হতে পারে না। আমরা বরাবরই এর জন্য প্রস্তুত। রাষ্ট্র পরিচালনার দায় দায়িত্ব হায়াত তাহরির আল শাম বিলুপ্ত করার সুযোগ এনে দিয়েছে। জাতীয়ভাবে সম্মেলন ও সংলাপ আয়োজনের মধ্য দিয়ে হায়াত তাহরির আল শাম সহ সব বিদ্রোহী দল উপদল বিলুপ্ত করার অঙ্গীকার জানিয়েছেন আল সারা ওরফে জোলানি। সেই সম্মেলনে বিরোধী পক্ষ, সংখ্যালঘু, নৃগোষ্ঠী, ধর্মীয় নেতা থেকে শুরু করে সব মহলের অংশগ্রহণ থাকবে। এমনকি উৎখাত হওয়া স্বৈরশাসক বাশার আল আসাদের সাবেক কর্মকর্তাদেরও ওই সম্মেলনে অংশ নেয়ার আহ্বান জানাবেন আল সারা। সেখানেই সবার অংশগ্রহণে বিলুপ্ত করা হবে আগের সংবিধান ও পার্লামেন্ট। এদিকে আগামী ১ বছরের মধ্যে সিরিয়াবাসী অনেক ইতিবাচক ও গুরুত্বপূর্ণ সংস্কার দেখবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতাসীন বিদ্রোহীদের নেতা আল সারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। হাসিনার পতনের পর থেকে ব্যাপক অত্যাচারের শিকার হচ্ছেন বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী। দেশ ছেড়ে তারা চলে যাচ্ছেন ভারতে। বিজেপি পন্থীদের ছড়ানো এমন প্রোপাগান্ডার বিপরীতে এবার সামনে আসলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি বিবিসি বাংলার রিপোর্ট। প্রকাশিত সংবাদ বলছে, আগস্টের পর হিন্দু নয়, অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের বেশিরভাগই মুসলমান। তাহলে কেন ব্যাপক হারে হিন্দু নির্যাতনের গল্প শুনিয়ে যাচ্ছেন মোদি ও তার লোকজন? আগামী কয়েক বছরে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার নির্বাচনে ভোটের জন্যই কি চলছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র? ২০২৪ সালের আগস্ট থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ এর হাতে আটক হয়েছেন ৭১৬ জন বাংলাদেশি। এদের মধ্যে ৩০১ জন হিন্দু ধর্মের আর বাকি ৪১৫ জন মুসলমান। ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রের বরাতে এই পরিসংখ্যান জানিয়েছে বিবিসি বাংলা। প্রকাশিত খবরে দেখা যায়, এই অঞ্চলে ২০২৩ সালে অনুপ্রবেশের সময় ধরা পড়ে ২০৩ জন হিন্দু ও ৪৪৯ জন মুসলমান। ২০২২ সালের আগস্ট থেকে ডিসেম্বরে আটকের সংখ্যা ছিল ১১৪ জন হিন্দু ও ২৯৮ জন মুসলিম। বিশ্লেষকরা মনে করছেন, অবৈধভাবে ভারতে ঢোকার সাথে হিন্দু নির্যাতনের ঢালাও প্রচারণার খুব একটা সম্পর্ক নেই। ৫ আগস্টের পর ভারতে অনুপ্রবেশকারীদের মধ্যে হিন্দুদের চাইতে মুসলিমদের সংখ্যা বেশি। বিএসএফের এমন পরিসংখ্যান নস্যাৎ করে দিচ্ছে বিজেপি ও উগ্রপন্থীদের মিথ্যা প্রপাগান্ডা। অনেক ভূরাজনৈতিক বিশ্লেষক অবাক হলেও প্রকাশিত তথ্যের সাথে একমত পোষণ করেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কাজ করা কমিটি এগেইনস্ট অট্রসিটিজ অন মাইনরিটিস ইন বাংলাদেশ বা ক্যাম্প নামক ভারতীয় সংগঠনের আহ্বায়ক মোহিত রায়। চিরকালই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের মধ্যে মুসলমানদের সংখ্যাই বেশি থাকে। বিবিসির কাছে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশে নির্যাতন বা অত্যাচারের ভয়ে অবৈধভাবে ভারতে ঢুকতে চাইছেন এমন হিন্দুর সংখ্যা খুবই কম। অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানায়, হামলার শিকার হয়েছেন অথবা নির্যাতিত হওয়ার আশঙ্কা করেছেন মাত্র ১ থেকে ২% হিন্দু। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে পুঁজি করে কি কারণে মিথ্যাচারের সঙ্গ দিচ্ছে বিজেপি, সেটির উত্তর উঠে আসছে হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের মন্তব্যে। তিনি জানিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচারের প্রচার চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গে ২০২৬-এর নির্বাচনকে মাথায় রেখেই চালানো হচ্ছে এসব অপতৎপরতা।
নির্বাচনে ভোট টানার হাতিয়ার হিসাবে বরাবরই ধর্মকে গুটি হিসাবে ব্যবহারের অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। ভারতের পুরনো মিত্র হাসিনা পলায়নের পর বাংলাদেশে হিন্দু নির্যাতনের নামে উগ্রপন্থী আরএসএস ও বিজেপির প্রচার যুদ্ধ চলছে ৩ নির্বাচনকে লক্ষ্য করেই। বিজেপির ঘৃণ্য খেলা বুঝতে না পেরে ঢাকাতেও দেখা গেছে হিন্দু বিরোধী মনোভাবের প্রকাশ। তবে কোনো নির্যাতিত গোষ্ঠীকে বাঁচানোর জন্য নয়, বরং ধর্ম ব্যবহার করে ভোটের বাজারে ফায়দা তুলতে চাইছে বিজেপি। একথাই আবার প্রমাণ করল বিবিসি প্রকাশিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক পরিসংখ্যান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকের মধ্যে আছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট্ট একটি গ্রাম। ১৯৩২ সালের ৪ ফেব্রুয়ারি বর্তমান ইসলামাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের গাহ নামক এই অজপাড়া গায়ে জন্ম মনমোহনের। তখনও ভাগ হয়নি ভারতবর্ষ। বাবা গুরমুখ সিং ছিলেন কাপড় ব্যবসায়ী, মা অমৃত কৌরের দায়িত্ব ছিল সংসার সামলানো। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসাবে পরিচিত সফল অর্থনীতিবিদ মনমোহনকে ছোটবেলায় বন্ধুরা আদর করে ডাকত মোহনা নামে। গ্রামের স্থানীয় স্কুলেই শুরু হয়েছিল মনমোহন সিংয়ের প্রাথমিক শিক্ষা। বিদ্যালয়ের রেজিস্টারের রেকর্ড বলছে ১৯৩৭ সালের ১৭ এপ্রিল তিনি ভর্তি হয়েছিলেন। ১৮৭ অ্যাডমিশন নাম্বারধারী মোহনার জন্য এখনও গাহ গ্রামে স্কুলটির রয়েছে বিশেষ কদর। আমি নিজেও এই গ্রামের বাসিন্দা। আমার জন্য সবচেয়ে গর্বের বিষয় হলো মনমোহন সিং ছিলেন আমার বাবার সহপাঠী। আমি যখন স্কুলে যেতাম তখনই স্কুলের রেকর্ডে তার নাম দেখতে পেতাম। যখনই আমি রেকর্ডে মনমোহন সিং এর নাম দেখতাম তখনই খুশি লাগতো। একসময় মাটিতে বসে পড়াশোনা করেছে। আমাদের ছোট্ট গ্রামের একটি শিশু ভারতের প্রধানমন্ত্রী হয়েছে এবং সে দেশের অর্থনীতির হাল ধরেছে, এটা জেনে ভীষণ গর্ববোধ করছি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে দিল্লির একটি হাসপাতালে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ দুই মেয়াদে পালন করেছেন ভারতের প্রাইম মিনিস্টারের দায়িত্ব। মনমোহনের খ্যাতি ও অর্জন ছিল পাঞ্জাবের ছোট্ট গ্রাম গাহের জন্য গর্বের বিষয়। তার মৃত্যুতেও সেখানে ছড়িয়েছে গভীর শোকের ছায়া। যখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমাদের গ্রাম আনন্দে ফেটে পড়েছিল। সেই সময় যেভাবে আমরা বিষয়টি উদযাপন করেছি, তার মৃত্যুতেও গভীর ও সীমাহীন শোকের মধ্যে আছে আমাদের গ্রাম। গাহ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও গ্রামের উন্নয়ন মনমোহন সিংয়ের জন্যই হয়েছে, এমনটাই মনে করেন স্থানীয়রা। কখনো যদি তিনি আসতেন এখানে, তাহলে তিনি পেতেন গ্রামবাসীদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। আগে অনেকবার আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু এখন আর সে আমাদের সাথে নেই। যাই হোক, তার পরিবার রয়ে গেছে। আমরা তাদেরকে দেখা করার জন্য আমন্ত্রণ জানাই। যখনই তারা আসবে, দূরে হলেও এই গ্রামে নিজের বাড়ির মতোই আপন আরেকটি ঘর খুঁজে পাবে। আমরা তাদের দুহাত প্রসারিত করে স্বাগত জানাবো। ইতিহাসে খোদাই করা হবে আমাদের আতিথেয়তা। মনমোহন সিংকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতার ঋণে আমাদের গ্রাম তার কাছে ঋণী। দেশভাগের পর থেকে নানা কারণে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়েছে শত্রুতা। এর সাথে যোগ হয়েছে উগ্রপন্থী রাজনীতির বাড়বাড়ন্ত। এসব কিছু ছাপিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধাভরে স্মরণ রেখেছে পাকিস্তানের একটি গ্রাম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।